ভালোবাসো। উফ, আচ্ছা তাই নাকি? খুব ভালোবাসি তোমায়। তা আমার এখন কি করার উচিত? ওই শোনো, প্লিজ রাজি হয়ে যাও। খুব ভালোবাসবো তোমায়, খুব ভালো রাখবো। তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। প্লিজ রাজি হয়ে যাও না, প্লিজ। দেখুন, এসব প্রেম ভালোবাসা আমার ভালো লাগে না। আমি আপনার কথাটা রাখতে পারবো না, সরি। আমি সাথীর এক হাত শক্ত করে ধরে ওকে কিছুটা আমার কাছে এনে বলি, দেখো, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। রাজি হয়ে যাও না। সত্যি খুব ভালোবাসি তোমাকে। একটু আমার ফিলিংসটা বোঝো। আরে কি করছেন? হাত ছাড়ুন, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে বলো, তুমিও আমাকে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি তো খুশিতে পাগল প্রায়। খুশিতে সাথীকে জড়িয়ে ধরি। সাথী বলে, এবার ছাড়ো, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। আমি সাথীকে ছেড়ে দিয়ে ওর সাথে ওর থেকে ওর মোবাইল নাম্বার নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই আপু বলে, কি রে রোমিও, তোর জুলিয়েট কি বললো? আপু, সাথী রাজি হয়েছে। সাথীও আমাকে ভালোবাসে। তাহলে কি এখন থেকে চুটিয়ে প্রেম কর? আর শোন, আমার বান্ধবীকে কষ্ট দিলে খবর আছে তোর। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। রুমে এসে কিছু সময় সাথীর সাথে মেসেজে কথা বলে, রাতের খাবার খেয়ে এসে সাথীর সাথে বেশ কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম সাথীর বাসার সামনে। সাথী বের হতেই ওর হাত ধরে হাঁটতে থাকি। একটু পর ওর কলেজের সামনে এসে ওর কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরি। সাথীও আমাকে জড়িয়ে ধরে। এরপর ও কলেজের ভেতর চলে যায়। আর আমি বাসায় এসে খাবার খেয়ে রুমে শুয়ে আসি। এভাবেই কেটে যায় 2 দিন। খুব গভীর সম্পর্ক হয়ে গেছে আমাদের মাঝে। সকালে বসে আছি, হঠাৎ মোবাইল কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আমার চাকরিটা হয়ে গেছে। খুব খুশি হলাম। খুশির খবরটা দেবার জন্য সাথীর বাসার সামনে চলে গেলাম। ওর বাসার সামনে গিয়ে ওকে কল করে আসতে বলি। একটু পর সাথী আমার কাছে এসে বলে, বলো, এই সময় কেন ডাকলে? আমার চাকরিটা হয়ে গেছে। এটা তো খুশির খবর। চল, আজ রেস্টুরেন্টে নিয়ে যাবে। আচ্ছা তাহলে চলো। বলি সাথীকে নিয়ে চলে আসি একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে অনেক সময় দুজনে হাতে হাতে রেখে ঘুরলাম। এরপর সাথীকে ওর বাসায় দিয়ে আমিও বাসায় চলে আসি। আগামীকালই চলে যেতে হবে আমাকে কুষ্টিয়া। তাই সাথীর সাথে একবার দেখা করা দরকার। ওকে কল করে ওদের বাসার পেছনে আসতে বললাম। গিয়ে দেখি ম্যাডাম আমার আগেই চলে এসেছে। গিয়ে সাথীকে জড়িয়ে ধরলাম। বেশ কিছু সময় দুজনে গল্প করে আমি ওকে বাসার ভেতর দিয়ে বাড়িতে চলে আসি। পরের দিন সকালে আমি চাকরির জন্য চলে আসি কুষ্টিয়া। এরপর থেকে আমাদের মোবাইলে কথা হতো। দেখতে দেখতে আমার চাকরির 1 বছর হয়ে গেল। কাল ছুটিতে বাসায় যাব। এই খবরটা সাথীকে খুব জানাতে ইচ্ছা করছে। ভাবতে ভাবতে কল দিলাম সাথীকে। একটু পর কল রিসিভ করে বলল, কেমন আছো জান? এই তো জান, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। তুমি কবে আসবে জান? ঠিক আছে, আমার জানের যখন আমাকে দেখতে ইচ্ছা করছে, তবে আমি কালই চলে যাচ্ছি। সত্যি বলছো? তুমি কাল আসবে? জান, কাল আসছি। আর এসে সবার আগে তোমার সাথে দেখা করব। আমার আজ ঈদ লাগছে জান। 1 বছর পর আমি তোমাকে দেখব। হুম আমারও তোমাকে খুব ইচ্ছে করছে দেখতে। এমন আরও অনেক কথা বলতে বলতে প্রায় রাত 10টা বেজে যায়। কল কেটে খাবার খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। কয়েক ঘন্টা পর বাসার সামনে এসে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে ভাড়াটা দিয়ে চলে গেলাম সাথীর বাড়িতে। সাথীদের বাসায় ঢুকতেই ওর আম্মুর সাথে দেখা। কুশল বিনিময় করে চলে গেলাম সাথীর রুমে। গিয়ে দেখি সাথী বসে আছে। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। আমিও শক্ত করে সাথীকে জড়িয়ে ধরি। পাগলের মতো সাথীর কপালে গেলে ঠোঁটে কিস করতে থাকি। একটু পর কারো পায়ের শব্দ শুনে বাইরের দিকে তাকিয়ে দেখি সাথীর ভাই আশরাফুল আসছে। আমি সাথীকে ছেড়ে দিয়ে আশরাফুল ভাইয়ের সাথে কুশল বিনিময় করে সবার সাথে কিছু সময় মজা করে বাসায় চলে আসি। বাসায় এসে সবার আগে সাথীকে কল করি। এই মাত্রই না গেলে? এখনই মিস করছো বুঝি? কতগুলো দিন পর তোমায় দেখলাম, বলো তো জান, এইটুকুতেই কি মন ভরে? পাগল একটা। কি করছো? ড্রেস চেঞ্জ করব। এই শোনো, সন্ধ্যায় কিন্তু দেখা করবা, রেডি থেকো। আচ্ছা, ঠিক 6টায় আমি আমাদের বাসার পেছনে যে বাগানটা আছে সেখানে তোমার জন্য অপেক্ষা করব। আমি ঠিক আছে বলে কল কেটে চেঞ্জ করে বাসায় এসে সবার সাথে খুব মজা করলাম। রিমি আপু আমার কাছে এসে বলে, কি রে বান্দর, সাথীর সাথে দেখা হয়েছে? এসে প্রথমে ওর সাথে দেখা করে এসেছি। আচ্ছা, দুজনের প্রেম তাহলে জমে ক্ষীর।
আমি মুচকি হেসে আবার সবার সাথে কিছু সময় মজা করে সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে চলে আসি সাথীদের বাড়ির পিছনের বাগানে। এসে দেখি ম্যাডাম আগে থেকেই একটা বেঞ্চে বসে আছে। আমি গিয়ে সাথীর পাশে বসে ওকে জড়িয়ে ধরে বলি, কখন এসেছো তুমি? একটু আগেই। তোমার এত লেট হলো কেন? বুঝতেই পারছো, এতদিন পর বাসায় এসেছি, সবার সাথে মজা করলাম। তোমাকে এই 1 বছর খুব মিস করেছি জানো। আমি তোমাকে খুব মিস করছি জান। রোজ তোমার কাছে ছুটে চলে আসতে ইচ্ছে করতো। আবার কবে চলে যাবে? কাল সকালেই চলে যেতে হবে, কাজের খুব চাপ। মাত্র আজ এলে আবার কাল চলে যাবে? তুমি খুব পচা। এই শোনো না, আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তোমাকে না পেলে আমি বাঁচতে পারবো না। আমারও শ্বাস প্রশ্বাসে এখন তুমি মিশে আছো অন্তর। আমিও তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না। বলেই দুজনে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। এরপর আমি ধীরে ধীরে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিই। প্রায় অনেকটা একে অপরের মাঝে মিশে থাকি। রাত প্রায় 9টা বেজে গেছে। সাদিকে ওর বাসায় দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে সবার সাথে কিছু সময় আড্ডা দিয়ে সাথীর সাথে কথা বলে ঘুমিয়ে যাই। পরের দিন আবার সকালে আমি চলে আসি কুষ্টিয়া। দিনে কাজ, রাতে সাথীর সাথে মোবাইলে কথা বলা, এভাবেই দেখতে দেখতে কেটে যায় 2 বছর। একদিন বিকেলে বসে আসি, হঠাৎ চাচি কল করে। কল রিসিভ করতেই চাচি বলে, অন্তর বাবা, কেমন আছিস? এই তো চাচি, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোর কাছে একটা কথা জানতে চাই বাবা, সত্যি করে বলবি? চাচি বলো, কি জানতে চাও? রিমি কার সাথে মোবাইলে সারাদিন কথা বলে তুই জানিস? রিমি আপু মোবাইলে কথা বলে? কই চাচি, আমি তো জানি না। তুই একটু দেখিস তো বাবা, ও সারাদিন কার সাথে এত কথা বলে। আচ্ছা চাচি, আমি আজকে দেখছি, তারপর তোমাকে জানাবো। আচ্ছা বাবা, ভালো থাকিস। এরপর আমি রিমিকে কল করে একটু চালাকি করে ওর ইমু নাম্বার দিয়েই আমি ইমু চালু করি। ইমু চালু করতেই দেখি রিমি আপু অনেকগুলো ছেলের সাথে কথা বলে, আর এসএমএসে কি নোংরা নোংরা কথা। এসব দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি রিমি আপুকে কল করি। কি রে অন্তর, কেমন আছিস? আজ হঠাৎ আপুর কথা মনে পড়লো। তুই এত নোংরা সেটা জানা ছিল না রিমি। এসব তুই কি বলছিস অন্তর? তুই একসাথে এতগুলো ছেলের সাথে কথা বলিস, তাও কি নোংরা নোংরা কথা? ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই আমার বোন, আজ তোর ইমু হ্যাক না করলে তোর আসল রূপটা দেখতে পেতাম না। আরও অনেক কিছু বলে কল কেটে দেই। একটু পর মোবাইলটা বেজে ওঠে, দেখি সাথী কল করেছে। আমি কল রিসিভ করে কিছু বলার আগেই সাথী বলতে শুরু করে, তুই এত খারাপ? আমার সাথে এত বড় নাটকটা তুই করতে পারলি? শুধু আমার শরীরটা পাবার জন্য তুই আমার সাথে এত নিখুঁতভাবে ভালোবাসার অভিনয় করেছিস, তাই না? জান, কি বলছো এগুলো? আমি তো তোমার সাথে কোনো অভিনয় করিনি। তোর এই নোংরা মুখে আমাকে জান বলবি না। তুই একসাথে 4-5টা মেয়ের সাথে প্রেম করিস। তোর মতো বাজে ছেলে আমি আমার জীবনেও আর একটা দেখিনি। সাথী, তুমি ভুল বুঝছো, আমি এমন কিছুই করি না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর একটা কথাও বলবি না। রিমি আমাকে তোর ভালো মানুষের মুখোশের আড়ালের জানোয়ারটার কথা সব বলেছে। সাথী, আমার কথা শোনো। রিমি তোমাকে যা বলেছে সব মিথ্যে। আমি তোমায় সব খুলে। আর কিছু বলার আগেই সাথী কল কেটে দিয়ে সাথে সাথে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। বুক ফেরে কান্না আসছে। রিমি নিজের দোষগুলো আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার সাথে এমনটা করতে পারলো। অনেকটা সময় কান্না করলাম। এরপর রিমিকে কল করলাম, কিন্তু বারবার কল কেটে দিচ্ছে। আজ নিজেকে খুব অসহায় লাগছে। এর মধ্যে কেটে যায় 3 মাস। এই 3 মাসে সাথীর সাথে যোগাযোগ করার সব রকমের চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ। হঠাৎ একদিন বিকেলে রুমে বসে আছি, রিমির কল আসে। কল রিসিভ করতেই রিমি বলে, কে মিস্টার দেবদাস, এখন কেমন লাগে? কিছু বলবি তুই? বলার জন্যই তো কল করলাম। যা বলার বল, আমি ব্যস্ত আছি। সাথে তো অন্য একটা ছেলের সাথে রিলেশনে গিয়েছে। আহা, কি প্রেম ওদের, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই তো আজও দুজন রুম ডেট করে এলো। বলেই রিমি কল কেটে দেয়। আমি বন্ধুদের দিয়ে খবর নিয়ে জানতে পারি রিমির কথা সত্যি। আমার মাথা ঘুরতে শুরু করে। কি করব বুঝতে পারছি না। রাগে নিজের হাত নিজেই কেটে ফেললাম। খুব কষ্ট হচ্ছে, তবে হাতের কষ্ট তেমন কিছুই না। বুকের বাম পাশে যে কষ্টটা হচ্ছে তার কাছে কিছুই না এটা। 3 দিন পর আমি বাড়িতে গেলাম। প্রথম সাথীর বাসায় গেলাম ওর সাথে কথা বলার জন্য, কিন্তু ও আমার সাথে কোনো কথাই বললো না। মন খারাপ করে বাসায় চলে এলাম। বাসায় এসে রিমির রুমে গিয়ে দেখি ও বসে আছে। আমি বললাম, রিমি, আমি তোর কি এমন ক্ষতি করেছি যার জন্য তুই আমার সাথে এমনটা করলি? তুই আমার আইডি হ্যাক করেছিস কেন? আর আমাকে ওই দিন কি ভাষায় কথা বলেছিস তুই?
তোর মা বলেছে তুই কার কার সাথে জানি কথা বলিস, তা জানার জন্য। এটা আমাকে আগে বললেই হতো, আমি সাথীকে গিয়ে এসব বলতাম না। এখন আর আমি কিছু করতে পারবো না। আমি আর কিছু না বলে নিজের রুমে চলে গেলাম। অনেকটা সময় কান্না করলাম। এরপর ঠিক করি আর কষ্ট পাবো না সাথীর জন্য। যে আজকে আমাকে বিশ্বাস করে না, তার জন্য কষ্ট পাওয়ার কোনো কারণই থাকে না। তারপর দিন আবার চলে এলাম কুষ্টিয়া। নিজের কাজে মন দিলাম, কিন্তু সাথীকে বলতে পারছি না। তার কিছুদিন পর শুনি সাথী তার প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করে নিয়েছে, আর ওদের বাসা থেকে নাকি সবাই মেনেও নিয়েছে। নিজেকে আর শুধু জোকার বলে মনে হচ্ছে। এরপর থেকে আমি আমার মতোই আছি, আর সাথী স্বামী সংসার নিয়ে। এটা কোনো গল্প নয়, আমাদের এক ভাইয়ের জীবনের সত্যি ঘটনা। ভাইটার নাম অন্তর। তার অনুরোধেই আমার রাইটার গল্পটা লিখেছে। আপনি যদি চান আপনার জীবনের গল্প তুলে ধরতে, তবে অবশ্যই কমেন্ট করে লিখে দিন আপনার জীবনের গল্প। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসা অবিরাম। ধন্যবাদ সবাইকে।